ফদে উল্টি মাল সব দেখে নিচ্ছে, চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছিল, একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। কী জন্য এসেছিলো বলছে, আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। ওই আমি টুলু বাবুর শ্বশুর হয়েছি, উনি কোথায় আমি বলতে পারবো না, কোনো যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকু জানি। মেয়ে জামাই আমাকে এখন পর্যন্ত কোনো আমি ফোন করার চেষ্টা করিনি। হ্যাঁ, না 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 না, একটা ঘটনা দেখতে পেয়েছি, তো শুনছি, দেখতে পেয়েছি। আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি। হ্যাঁ, এইবার সেটা তো সত্যি, হাতে নাতে পেয়েছি, সেটা সত্যি। টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? কে মিনার মণ্ডল কে হয় তাও জানি না। আমি মেয়ের সম্পর্কে ধরুন বলতে শুনতে চান, আমি বলবো। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তার শ্বশুর বাড়িতে আজ পৌঁছায় রাজ্য পুলিশের এসটিএফ এবং বম্ব স্কোয়াড। সন্দেহজনক ব্যাগ থাকার অভিযোগ জেলা পুলিশকে খবর দেয়, এরপর রাজ্য পুলিশের এসটিএফ শ্বশুর বাড়ির সঙ্গে টুলুর অন্যান্য আত্মীয়দের বাড়িতেও চালানো হয় আজ তল্লাশি। টুলুর আরও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে, এমনই দাবি পুলিশের। এর আগে ধৃত মিনার মণ্ডল এবং টুলুর 2 ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে আসে একাধিক তথ্য। টুলু মণ্ডলের ধৃত দ্বিতীয় ম্যানেজার নইমুদ্দিন মণ্ডল, তার ইতিমধ্যে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 45 মিনিট আগে বীরভূম জেলা পুলিশের বম্ব স্কোয়াড তারা এসে পৌঁছেছে পাড়ুইয়ে টুলু মণ্ডলের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে। যে শ্বশুরবাড়ির সামনে দেখতে পাচ্ছ একের পর এক পুলিশের টিম তারা দাঁড়িয়ে রয়েছে, পুলিশ রয়েছে, শ্বশুরবাড়িতে সার্চ অভিযান হচ্ছে এবং সেখানে হচ্ছে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে টুলু মণ্ডলের এই শ্বশুরবাড়ি, সেখানে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা যান। তারা হচ্ছে মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত বম্ব ডিটেক্ট করার বা কোনোরকমভাবে কোনো মেটাল কিছু যদি মাটির নিচে থাকে বা কিছু থাকে সেটা ডিটেক্ট করার যে সরঞ্জাম, সেই সমস্ত সরঞ্জাম নিয়ে তারা এসছেন। এবং আসার পর প্রথমে এই যে শ্বশুরবাড়ি তার দোতলা, তার পরেই হচ্ছে যে পাশের একটি বাড়ি রয়েছে যেটা হচ্ছে তাদের আত্মীয়ের বাড়ি। সেই আত্মীয়ের বাড়িতে কিছুক্ষণ আগেই বম্ব স্কোয়াডের সদস্যরা তারা হচ্ছে তাদের কাছে থাকা যে মেটাল ডিটেক্টর, সেই ডিটেক্টর নিয়ে তারা এসছেন। এবং দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে যে এই যে পাশের বাড়ির যে জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে এই যে বাড়ি, সেখানে একটা নির্মীয়মান কনস্ট্রাকশন হয়েছিল, সেই কনস্ট্রাকশনেও যায় বম্ব স্কোয়াডের সদস্যরা। এবং তার পরবর্তীকালে একেবারে এই যে বাড়ির পাশের যে বাড়িটা রয়েছে, সেই বাড়িতেও কিন্তু বম্ব স্কোয়াডের সদস্যরা তারা ভেতরে রয়েছে। যে গেট দেখতে পাচ্ছ অর্ধেক বন্ধ করা অবস্থা রয়েছে, ওই জায়গাতেই এখন বম্ব স্কোয়াডের সদস্যরা তারা রয়েছেন এবং পুলিশের টিম সাথে কিন্তু রয়েছে। মূলত বিভিন্ন জায়গায় তারা সার্চ করছেন। এক হচ্ছে যে বিষয়, তাদের বেশ কয়েকটি জায়গায় এই তল্লাশি থেকে সন্দেহজনক বলে মনে হয়েছে এবং সেই সন্দেহজনক মনে হওয়ার পরেই কিন্তু একেবারে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা মেটাল ডিটেক্টর বা অন্যান্য যে সমস্ত সরঞ্জাম সার্চ করা, সেই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু এসে পৌঁছেছে। মাটির নিচে কোনো জায়গায় কোনো রকমভাবে কিছু লুকানো রয়েছে কিনা সেই বিষয়টা আমরা দেখছি। মাটিতে একেবারে তাদের যে স্ক্যানার, সেই সমস্ত ব্যবহার করে তারা কিন্তু তল্লাশি অভিযান সেটা করছে। এখন যে বাড়ির ছবি দেখতে পাচ্ছ, সেই বাড়িটি হচ্ছে টুলু মণ্ডলের হচ্ছে যে আত্মীয়, সেই আত্মীয়ের বাড়ি এবং শ্বশুর বাড়ির একেবারে পাশে। এবং সেখানেও পুলিশের টিম আমরা দেখি যে সকাল থেকে এসে সেখানেও তারাও কিন্তু তল্লাশি অভিযান করে এবং দুটি বাড়িতে পুলিশের টিম থেকে এই তল্লাশি অভিযান হচ্ছে। বেশ কয়েকটা ব্যাগের হদিশ পায় এসটিএফের গোয়েন্দারা আজকে সকালবেলা, তারা যখন তল্লাশিতে আসেন এবং তার পরবর্তীকালে এখানে ছবিটা বাইরের দিকে ছবিটা আরও দেখবো আমরা, যে বাইরের দিকে এসটিএফের টিম তারা কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছি তাদেরকে বাইরে এসটিএফের টিম তারা বেরিয়েছেন। এখন জেলা পুলিশের টিম তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং থেকে এসটিএফের যে টিমের সদস্যরা তারা হচ্ছেন বাইরে বেরিয়েছেন। দেখতে পাচ্ছি আমরা
এবং এসটিএফ এর টিমের পাশাপাশি বেঙ্গল পুলিশের অর্থাৎ বীরভূম জেলা পুলিশের যে টিম তারা এসছেন। এসটিএফ এর টিম এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এসটিএফ এর টিম এখান থেকে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এসটিএফ এর একজন এসপি পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন এখানে এবং চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। যেহেতু একাধিক মামলা এই মুহূর্তে বিচারাধীন, তাই এখন বিদেশ যাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবং সেক্ষেত্রে দেশেই চিকিৎসা করার পরামর্শ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে, সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয় তখন কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমরা সীমিত সময়ের জন্য অনুমতি চেয়েছি, 3 থেকে 4 সপ্তাহের জন্যই আমরা অনুমতি চাইছি, সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগের পর্যায়ের চিকিৎসা বাইরে হয়েছে, তাই এখানে এখন চিকিৎসা করাবো না জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এবং এই সময় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। কাল দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেবেন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। কোটি কোটি ভারতবাসী সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবঙ্গে ডুবে গেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আজ মন্তব্য করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা রয়েছে, সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয় তখন কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন মাননীয় বিচারপতি। সীমিত সময়ের জন্য অনুমতি চেয়েছি, 3-4 সপ্তাহের জন্য আমরা অনুমতি চাইছি, সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগের পর্যায়ে চিকিৎসা বাইরে হয়েছে, তাই এখন এখানে চিকিৎসা করাবো না জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। কাল দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। আগামী পরশু এসএসকেএম হাসপাতালে আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে, প্রাথমিক পর্যবেক্ষণে জানান মাননীয় বিচারপতি। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে আসলে মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। আর এটাও গুরুত্বপূর্ণ, এটাও তদন্ত করে দেখা দরকার, মানে এটাও খুব ইম্পর্টেন্ট যে জন হপকিন্সের মতো হাসপাতাল, সেই হাসপাতালের প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ডাক্তারের, তো সেটাও কোথায় ক্যামাক স্ট্রিটে বসে ফর্জারি হয়েছে কিনা সেটাও দেখা দরকার, কারণ উনি এই ধরনের ব্যাপারে অসম্ভব পারদর্শী আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।